সুপ্রিয় শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই যার যার বাড়িতে নিরাপদে আছো। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জেসমিন সুলতানা, সহকারী শিক্ষক, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রথম অধ্যায়ে বাংলাদেশের ইতিহাস নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা তোমরা বই, খাতা, কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। বাংলাদেশের ইতিহাস। 1971 সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হয়। 1947 সালে দেশভাগের মধ্য দিয়ে পাকিস্তান ও ভারত দুটি রাষ্ট্রের জন্ম। স্বাধীনতা লাভের পূর্বে বর্তমানে বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। পাকিস্তান আমলের পুরো সময়টিতে এদেশের মানুষ নানাভাবে বঞ্চনা আর নির্যাতনের শিকার হয়েছে। তাই অনেক আন্দোলন ও সংগ্রামের পর 1971 সালে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধে। তারই ফসল আমাদের এই বাংলাদেশ। বহু মানুষের আত্মত্যাগ ও বীরত্বের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। জাতি অর্জন করেছে বিজয়। ইতিহাসে আমরা পরিচিত হয়েছি বীর বাঙালি ও বিজয়ী জাতি হিসেবে। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নেই এই পাঠ শেষে তোমরা কি কি শিখতে পারবে। 1. বাঙালির মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কারণ ব্যাখ্যা করতে পারবে। 2. পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ সম্পর্কে জানতে পারবে। 3. মুক্তিযুদ্ধে বাঙালি কিভাবে প্রতিরোধ করে তুলে বিজয় অর্জন করেছিল তা বর্ণনা করতে পারবে। প্রথম শিক্ষার্থীরা আমরা দেখে নেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন হয়েছে। সে বছর 25শে মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। মার্চ থেকে ডিসেম্বর এই 9 মাস পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসররা এদেশে লুটতরাজ, হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আর বাঙালি ঐক্যবদ্ধভাবে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। 16 ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি। কিন্তু এত বড় ঘটনা হঠাৎ করে শুরু হয়নি, স্বাভাবিকভাবে এরও একটি পটভূমি ছিল, মুক্তিযুদ্ধের পটভূমি। 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত আমাদের আজকের বাংলাদেশ ছিল পাকিস্তানের অংশ। পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল 1947 সালে ভারত বিভাগের মধ্য দিয়ে। প্রায় 200 বছর শাসন করার পর বিভিন্ন আন্দোলনের মুখে ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে যেতে বাধ্য হয়। 1947 সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। জন্ম নেয় ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র। 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান এবং 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। পাকিস্তান ছিল দুটি অংশে বিভক্ত, একটি পূর্ব পাকিস্তান, অন্যটি পশ্চিম পাকিস্তান। তোমরা পাশে একটা মানচিত্র দেখতে পাচ্ছ, মাঝখানে ভারত এবং দুই পাশে পাকিস্তান অংশ ছিল পশ্চিম পাকিস্তান, আর যেটা এখন বাংলাদেশ নামে পরিচিত সেটা ছিল পূর্ব পাকিস্তান। দুটি অংশের মধ্যে প্রায় 1200 মাইলের ব্যবধান ছিল, মাঝখানে ছিল ভারত দেশটি। পাকিস্তানের রাজধানী ছিল পশ্চিম পাকিস্তান, ক্ষমতাও ছিল পশ্চিম পাকিস্তানিদের হাতে। অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে ব্রিটিশদের কাছ থেকে অর্জিত স্বাধীনতা সত্ত্বেও পূর্ব পাকিস্তানিরা স্বাধীনতার স্বাদ পায়নি। পাকিস্তান স্বাধীনতা লাভের পর থেকেই পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানি অর্থাৎ বাঙালিদের উপর বৈষম্য, শোষণ ও বঞ্চনা শুরু করে। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে শুধু ভৌগোলিক ব্যবধানই ছিল না, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি দিক থেকেও ব্যবধান ছিল। পূর্ব পাকিস্তানিরা বিভিন্ন বৈষম্যের শিকার হয়। পাকিস্তানের দুই অংশের মধ্যকার সম্পর্ক হয়ে যায় শোষক ও শোষিতের। পাকিস্তানিরা প্রথম আক্রমণ করে বাঙালিদের সংস্কৃতি অর্থাৎ মাতৃভাষা বাংলার উপর। পশ্চিম পাকিস্তানিরা বাংলাকে রাষ্ট্রভাষা রূপে গ্রহণ করতে অস্বীকার করে। তারা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চায়। শুরু হয় সাংস্কৃতিক বৈষম্য। তারা বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে কুৎসা আর তা ধ্বংসের প্রয়াস চালাতে শুরু করে। পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা হয়েছিল যুক্তিযুক্ত, কারণ তৎকালীন পাকিস্তানের মোট জনসংখ্যা ছিল 6,90,00,000।
এর মধ্যে 4,40,00,000 ছিল বাঙালি, বাকি 2.5 কোটি মানুষের মাতৃভাষা শুধু উর্দুই ছিল না। দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর ভাষাকে সংখ্যাগুরু বাঙালির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তানি শাসক গোষ্ঠী। মাতৃভাষার অধিকার আদায়ের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। 1948 সালের 11 মার্চ ভাষার দাবিতে সারা দেশে ধর্মঘট ডাকা হলে অলি আহমদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কাজী গোলাম মাহবুব সহ অধিকাংশ নেতা গ্রেপ্তার হন। পুলিশের দমন পীড়নে বহু ছাত্রছাত্রী আহত হয়। এতেও ভাষার জন্য আন্দোলন বন্ধ হয়নি। এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করা হয়। আন্দোলনের পথ ধরে 1952 সালে ঢাকায় প্রাদেশিক পরিষদের অধিবেশন বসলে ছাত্ররা গণপরিষদ ঘেরাও করে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 21শে ফেব্রুয়ারি একটি স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেয়। ছাত্রদের বাধা দেওয়ার জন্য সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 144 ধারা জারি করে, অর্থাৎ 4 জনের বেশি এমপিওকে রাস্তায় মিছিল বের করতে পারবে না। ছাত্ররা 144 ধারা জারি উপেক্ষা করে মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এক পর্যায়ে গুলিবর্ষণ করলে আবুল বরকত, রফিকুদ্দিন আহমেদ, আব্দুল সালাম, আব্দুল জব্বার সহ আরো অনেকে শহীদ হন। আহত হন অনেকে। 22শে ফেব্রুয়ারি ঢাকায় বিশাল শোক র্যালি বের হয়। সেখানে পুলিশের হামলায় শফিউর রহমান শহীদ হন। তোমরা এখানে ভাষা শহীদদের ছবি দেখতে পাচ্ছ। আব্দুল সালাম, আবুল বরকত, রফিকুদ্দিন আহমেদ, শফিউর রহমান, আব্দুল জব্বারের ছবি এখানে দেওয়া হয়েছে। বাঙালি বুকে রক্ত দিয়ে মাতৃভাষা সম্মান রক্ষা করে 1947 সালে সূচিত রাষ্ট্রভাষা আন্দোলন 1948 থেকে 1952 সালে প্রতিবাদ ও রক্তকে সংগ্রামে রূপ লাভ করেন। ফলে পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। 1956 সালে পাকিস্তানের সংবিধানে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। 1953 সাল থেকে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে দেশব্যাপী পালিত হয়ে আসছে। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি খালি পায়ে হেঁটে শহীদ মিনারে ফুল অর্পণ করে আমরা ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। 1999 সালের 17 নভেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো বাংলাদেশের 21শে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। এরপর শিক্ষার্থীরা রাজনৈতিক ক্ষেত্রে যে বৈষম্য ছিল সেটা একটু দেখি। প্রায় 1200 মাইলের ব্যবধানে গড়ে ওঠা পাকিস্তানের দুই অংশের মধ্যে রাজনৈতিক ক্ষেত্রে বাঙালিরা বৈষম্যের শিকার হয়। পাকিস্তানের জনসংখ্যার বড় অংশ বাঙালি হলেও ঢাকাকে রাজধানী না করে করাচিকে পাকিস্তান রাষ্ট্রের রাজধানী করা হয়। রাষ্ট্রের বড় পদ গভর্নর জেনারেল, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য পশ্চিম পাকিস্তান থেকে নেওয়া হয়। 1947 থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রীদের 211 জনের মধ্যে বাঙালি ছিলেন মাত্র 95 জন। আইয়ুব খানের আমলে 62 জন মন্ত্রীর মধ্যে মাত্র 22 জন ছিলেন বাঙালি। এসব বাঙালি মন্ত্রীদের আবার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলেও তাদের সরকার গঠন করতে দেওয়া হয়নি। এরপরে দেখি শিক্ষার্থীরা অর্থনৈতিক বৈষম্য। পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব বাংলার চেয়ে পশ্চিম পাকিস্তান অনেক বেশি সুবিধা লাভ করেছিল। পশ্চিম পাকিস্তানের খরচের জন্য বাজেট বরাদ্দ থাকতো বেশি, সেই তুলনায় পূর্ব পাকিস্তানের জন্য বাজেট থাকতো নগণ্য। পূর্ব বাংলার পাট, চা, চামড়া প্রভৃতি বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো তার সিংহভাগ পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় হতো। ফলে ব্যবসা বাণিজ্য, শিল্প উৎপাদন, কৃষি সহ অর্থনীতির সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের চেয়ে কয়েক গুণ পিছিয়ে পড়ে। এছাড়াও শিক্ষা ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে অনেক বৈষম্য ছিল। এই অবস্থায় পাকিস্তান সরকারের বিরুদ্ধে সর্বস্তরের বাঙালি ঐক্যবদ্ধ হওয়া শুরু করে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো এক সাহসী, ত্যাগী ও দূরদর্শী নেতার আবির্ভাব হয়। তার নেতৃত্বে বাঙালি ঐক্যবদ্ধ হয় এবং স্বাধীনতার মঞ্চে উজ্জীবিত হয়ে ওঠে। ব্রিটিশ আমল থেকে রাজনীতিতে সক্রিয় শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রাণপুরুষ হয়ে ওঠেন। 6 দফা দাবি উত্থাপনের মধ্য দিয়ে বাঙালির রাজনৈতিক অর্থনৈতিক দাবিগুলো তিনি সামনে নিয়ে আসেন। 7 মার্চ রেসকোর্স ময়দানে দেয়া তার কালজয়ী বক্তব্য বাঙালিকে স্বাধীনতার মঞ্চে বিক্ষিপ্ত করে। উজ্জীবিত জাতি 1970 এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিজয়ী করে, কিন্তু সামরিক সরকার এ পথে বাধা হয়ে দাঁড়ায়। তখন
এদেশের রাজনীতিবিদ, ছাত্র জনতা সহ আপামর জনসাধারণ বঙ্গবন্ধুর নেতৃত্বে আপোষহীন অবস্থান নেয়। তোমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিচ্ছেন। এই ভাষণ 7ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ। এরপরে শিক্ষার্থীরা পাকিস্তানি হানাদার বাহিনী হত্যাযজ্ঞ সম্পর্কে জানবো এবং বাঙালিরা কিভাবে প্রতিরোধ গড়ে তুলে বিজয় অর্জন করেছিল সে সম্পর্কে জানার চেষ্টা করব। 1971 সালের 25শে মার্চ গভীর রাতে ভারী অস্ত্র আর ট্যাঙ্ক বহন নিয়ে এদেশের ঘুমন্ত মানুষের উপর পাকিস্তানি সৈন্যরা ঝাঁপিয়ে পড়ে এবং নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। এর নাম দেওয়া হয়েছিল অপারেশন সানলাইট। সেই রাতে পাকিস্তানি বাহিনী ঢাকা রাজারবাগ পুলিশ ক্যাম্প, পিলখানা, ইপিআর ক্যাম্প ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আক্রমণ চালায় ও নৃশংসভাবে গণহত্যা ঘটায়। বাংলাদেশের ইতিহাসে 25শে মার্চ রাত কালরাত্রি নামে পরিচিত। ওই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে আক্রমণ পরিচালিত হয়। মার্চের এই গণহত্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10 জন শিক্ষক সহ 300 ছাত্রছাত্রী ও কর্মচারী নিহত হন। ওই রাতে শুধু ঢাকায় 7 থেকে 8,000 নিরীহ মানুষকে হত্যা করা হয়। তোমরা এই নৃশংস হত্যার কিছু চিত্র দেখতে পাচ্ছ। 1971 সালের 25শে মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে একটি বার্তা সারা দেশে পাঠিয়ে দেন। বঙ্গবন্ধুর ঘোষণা শোনা মাত্রই দেশের বিভিন্ন জেলায় জনগণ প্রতিরোধ গড়ে তোলে। স্বাধীনতা ঘোষণার পরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করে। তখন বাঙালি পুলিশ, ইপিআর সদস্য, সেনা ও জনতা দ্রুত সংগঠিত হয়ে মুক্তিযুদ্ধ শুরু করে। মুক্তিযুদ্ধ শুরুর কিছুদিনের মধ্যেই মুজিবনগর সরকার গঠন করা হয়। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা, সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে 1970-এর সাধারণ নির্বাচনে নির্বাচিত জাতীয় প্রাদেশিক পরিষদের প্রতিনিধিদের নিয়ে 1971 সালের 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। এটি ছিল প্রথম বাংলাদেশ সরকার। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে 1971 সালের 17 এপ্রিল। শপথ গ্রহণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত হয়। এখানে শপথ গ্রহণের যারা যারা শপথ গ্রহণ করেছিল তাদের ছবি দেখা যাচ্ছে এবং এই মুজিবনগর স্বাধীন বাংলাদেশ সরকারের একটা কাঠামো তৈরি হয়েছে। এখানে রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি ছিলেন শহীদ নজরুল ইসলাম, বঙ্গবন্ধুর বর্তমানে তিনি অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ছিলেন এ মনসুর আলী, স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এএসএম কামরুজ্জামান, পররাষ্ট্র আইনমন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ। 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সামরিক বেসামরিক জনগণকে নিয়ে একটি মুক্তিযোদ্ধা বাহিনী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়। সরকার বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করে 11 জন সেক্টর কমান্ডার নিয়োগ করেছিল। এছাড়া বেশ কিছু সাব সেক্টর এবং 3টি ব্রিগেড ফোর্স গঠিত হয়। এসব বাহিনীতে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত বাঙালি সেনা কর্মকর্তা, সেনা সদস্য, পুলিশ, ইপিআর, নৌ ও বিমান বাহিনীর সদস্যগণ যোগদান করেন। প্রতিটি সেক্টরেই নিয়মিত সেনা, গেরিলা ও সাধারণ যোদ্ধা ছিল। এরা মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা নামে পরিচিত ছিল। এসব বাহিনীতে দেশের ছাত্র, যুবক, নারী, কৃষক, রাজনৈতিক দলের কর্মী, সমর্থক, শ্রমিক সহ বিভিন্ন পেশার মানুষ অংশ নিয়েছিল। বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ শেষে যোদ্ধাগণ দেশের অভ্যন্তরে প্রবেশ করে পাকিস্তানি সামরিক ছাউনি বা আস্তানায় হামলা চালায়। মুক্তিযুদ্ধে সরকার অধীন বিভিন্ন বাহিনী ছাড়াও বেশ কয়েকটি বাহিনী দেশের অভ্যন্তরে স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছিল। এসব সংগঠন স্থানীয়ভাবে পাকিস্তানি বাহিনী ও রাজাকার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। এক্ষেত্রে টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনীর কথা উল্লেখ করা যায়। ভারত, সোভিয়েত ইউনিয়ন সহ অনেক দেশ এই দুঃসময় আমাদের পাশে এসে দাঁড়ায়। 1 কোটিরও বেশি মানুষ ভিটামাটি ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিল। ভারত সরকার আশ্রয় গ্রহণকারী বাঙালি শরণার্থীদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা সেবা দিয়েছে। 1971 সালে মুক্তিযোদ্ধাগণ দেশকে পাকিস্তানিদের দখলমুক্ত করার জন্য রণক্ষেত্রে যুদ্ধ করেছে। দেশের জন্য অনেকে প্রাণ দিয়েছে, অনেকে আহত হয়েছে।
পাকিস্তানি বাহিনী হত্যাযোগে 30 লক্ষ বাঙালি শহীদ হয়েছে, অসংখ্য ঘরবাড়ি, জনপদ, লোকালয়, গ্রাম শহর ধ্বংস হয়ে গিয়েছে। 9 মাস যুদ্ধ করে অনেক রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে আমরা 16 ডিসেম্বর বিজয় অর্জন করেছি। এদিনটি আমরা বিজয় দিবস হিসাবে পালন করি। এদিন ঢাকার রেসকোর্স ময়দানে 93,000 পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র অর্জন করলো, তাই বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা এবং বাংলাদেশের স্থপতি। স্বাধীনতার একদিকে রয়েছে অনেক হারানোর বেদনা, অন্যদিকে বিশাল প্রাপ্তির আনন্দ। রক্তে ভেজা স্বাধীনতা লাল সূর্য আনন্দের বার্তা ছড়িয়ে দিয়েছে শ্যামল সুন্দর দেশের উপর। তোমাদের জন্য কয়েকটি বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে, তোমরা ঝটপট উত্তর দিতে পারো। এক, পাকিস্তানিরা প্রথমে বাঙালিদের কোন বিষয়ের উপর আক্রমণ করলো? ক অর্থনীতি, খ সংস্কৃতি, গ রাজনীতি, ঘ সামরিক নীতি। উত্তর কোনটি হবে? নীতি ধরেছে, উত্তর হবে খ সংস্কৃতি। তাহলে পাকিস্তানিরা প্রথমে বাঙালিদের সংস্কৃতির উপর আক্রমণ করে। 2, পাকিস্তানের 2 অংশের মধ্যে ব্যবধান কত ছিল? ক প্রায় 1000 মাইল, খ প্রায় 1100 মাইল, গ প্রায় 1200 মাইল, ঘ প্রায় 1400 মাইল। উত্তর হবে গ প্রায় 1200 মাইল। তাহলে পাকিস্তানের 2 অংশের মধ্যে 1200 মাইল ব্যবধান ছিল। 3, কার নেতৃত্বে বাঙালি ঐক্যবদ্ধ হয় এবং স্বাধীনতার মঞ্চে উজ্জীবিত হয়ে ওঠে? ক শেরে বাংলা একে প্রস্তুত হয়, খ হোসেন সোহরাওয়ার্দী, গ মাওলানা আব্দুল হামিদ ভাসানী, ঘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সঠিক উত্তর হবে ঘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 4, কুতুবনগর বা প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? ক শেখ মুজিবুর রহমান, খ সৈয়দ নজরুল ইসলাম, গ তাজউদ্দিন আহমেদ, খ মনসুর আলী। এর সঠিক উত্তর হবে গ তাজউদ্দিন আহমেদ। 5, কত সংখ্যক মানুষ মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছে? ক 30 লক্ষ, খ 32 লক্ষ, গ 35 লক্ষ, ঘ 40 লক্ষ। এর সঠিক উত্তর হবে ক 30 লক্ষ। 6 নম্বর, 16 ডিসেম্বর আমরা কোন দিবস পালন করি? ক মাতৃভাষা দিবস, খ স্বাধীনতা দিবস, গ বুদ্ধিজীবী দিবস, ঘ বিজয় দিবস। এর সঠিক উত্তর হবে ঘ বিজয় দিবস। তোমাদের জন্য একটা বাড়ির কাজ আছে, বাড়ির কাজটি লিখে নাও। স্বাধীনতার একদিকে রয়েছে অনেক হারানোর বেদনা, অন্যদিকে বিশাল প্রাপ্তির আনন্দ। যদি তোমার পাঠ্য বই হলে তোমরা আজকে তারিখ দিয়ে এটার উত্তরটা লিখতে বসে এবং যে পাঠ পড়ানো হলো সেটা বাসা অনুশীলন করবেন। ভালো থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।